ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সিগারেট স্মোকিং অ্যান্ড কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। টিম গল্পগুজবের পক্ষ থেকে জানানো হচ্ছে, আমরা কোনোরূপ কুসংস্কার ও অন্ধবিশ্বাসকে প্রাধান্য দিই না। যে সমস্ত গল্পের নাট্যরূপ আপনারা শুনে থাকেন তার পুরোটাই লেখক এবং লেখিকার কল্পনা প্রসূত এবং শুধুমাত্র ভৌতিক আবহ ও রোমাঞ্চকর পরিবেশনার জন্যই মুহূর্তগুলোর অবতারণা করা হয়ে থাকে। এর সাথে বাস্তবের কোনো ঘটনার কোনো সম্বন্ধ নেই। তা সত্ত্বেও যদি এই সমস্ত ঘটনার সাথে বাস্তবের যে কোনো ঘটনার কোনো মিল পাওয়া যায় তা নিতান্তই কাকতালীয়। আমরা আশা করব আমাদের শ্রোতা বন্ধুরা সংস্কারমুক্ত মন নিয়ে গল্প শোনার আনন্দ উপভোগ করবেন। হে মহান জাহরিম, আমি আপনাকে আহ্বান করছি আপনাকে আমার প্রার্থনায় সারাদিন অধিষ্ঠান করুন। হে মহান জাহরিম, আমার প্রার্থনায় আপনি সারাদিন এই পূজারীর প্রার্থনায় হে মহান জাহরিম, আমার প্রার্থনা শোনার জন্য আপনাকে ধন্যবাদ। আজ আপনার এই সেবক আপনার আশ্চর্য অপরিসীম ক্ষমতার নিদর্শন দেখতে চায়। প্রতিশোধ। ষড়রিপুর শেষে লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্করতম শত্রুর ঋষ। এই রিপুর বশেই পিছু পিছু আসে দেশ, হিংসা ও ঈর্ষার মতো মারাত্মক কিছু ব্যাধি। আগুন যেমন ক্রমাগত কাঠকে ভক্ষণ করে, তেমনি এই ঋষ কুড়ে কুড়ে মানুষের সুলক্ষণগুলিকে গ্রাস করে তাকে পরিণত করে এক পিশাচে। তারপর আমাদের আজকের গল্পের পরতে পরতে লুকিয়ে রয়েছে এই রিপুর ছোঁয়া ও সেই অরিদমনের কাহিনী। আজ আপনারা শুনবেন দৃকপালের প্রাচীন আবাহন গল্প অবলম্বনে এক ভয়ঙ্কর তন্ত্র নির্ভর ভৌতিক গল্প আদিম আতঙ্ক। ভৌতিক আবহ ও প্লট বিস্তারের খাতিরে মূল গল্পটির কিছু অংশ সামান্য পরিবর্তন করে নাট্যরূপ দান করা হয়েছে। লেখক দৃকপালের জন্ম কলকাতায় বরানগরে। পড়াশোনার পাশাপাশি চলতে থাকে বিভিন্ন বই পড়া ও লেখালেখির চেষ্টা। সেই সূত্রেই প্রথমবার লেখা প্রকাশ এক ভৌতিক গল্পের ওয়েবসাইটে। সেই থেকেই বড় করে লেখার আরম্ভ। আধি ভৌতিক ও তন্ত্রমন্ত্রীর গল্পের পাশাপাশি লেখকের ইচ্ছে একটি ফ্যান্টাসি নভেল লেখার। গল্পের নাট্যরূপ অয়ন, গল্প পাঠে অনিমেষ, অভিনয় অয়ন, কল্লোল, গীতিকা, প্রতিমা, প্রদীপ ব্যানার্জি, সোমনাথ মুখার্জি ও নাগাগ্নি আচার্যের চরিত্রে রবিন মুখার্জি। আজকের গল্পে দুটি বিশেষ চরিত্রে রয়েছে মিডনাইট ফ্যান্টাসি ইউটিউব চ্যানেল থেকে সৌরভ ও গল্পের আসর ইউটিউব চ্যানেলে স্নেহাদ্রি। অসংখ্য ধন্যবাদ আমাদের এই উদ্যোগে সহযোগিতার জন্য। দুটি চ্যানেলের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে রয়েছে। শব্দ সংযোজন ও মাস্টারিংয়ে ফিনিক্স অডিওভার্স, আবহ ও নির্দেশনায় সোমদর্শী এবং সূত্রধার আমি ব্রতদীপ। বিশেষ ধন্যবাদ ভৌতিকাড্ডা.in-কে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। শুরু হচ্ছে এবারের নিবেদন দৃকপালের কাহিনী অবলম্বনে এক ভয়ঙ্কর তন্ত্র নির্ভর ভৌতিক গল্প আদিম আতঙ্ক।
অমোঘ আর অপরাজিতা। সেই ছোট্টবেলায় স্কুলে পড়তে পড়তে ওদের আলাপ। তখন কত হবে, ওই ক্লাস 5 বা 6। সেই আলাপ থেকেই বন্ধুত্ব, তারপর একসাথে টিউশনে যাওয়া, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, বড় হয়ে ওঠা। এসবের কোন ফাঁকেই যে ওরা একে অপরকে ভালোবেসে ফেলেছিল তা তারা নিজেরাও বোঝেনি। পূর্বরাগ কোনো এক নিবিড় মুহূর্তে ওদের মনে বপন করে দিয়েছিল অনুরাগের বীজ। সেটাই একসময় সযত্নে লালিত হয়ে এক গাঢ় অনুরক্তির সম্পর্কে পরিণত হয়। তারপরেই শুরু হয় কেরিয়ারের ইঁদুর দৌড় এবং সীমাহীন ব্যস্ততা। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার পর অমোঘ পাড়ি জমায় অন্য রাজ্যে। অপরাজিতাও ব্যস্ত হয়ে পড়ে নিজের দুনিয়ায়। ছেলেবেলার প্রেম পরিণতি পায় এক নিঃশব্দ বিচ্ছেদে। কিন্তু বিধি বোধ হয় অন্য কিছু ভেবে রেখেছিল, তাই দুজনেরই চাকরি জীবনে আবারও ওরা কাছাকাছি এসে পড়ে। এবার অবশ্য ওরা আর দেরি করেনি। অমোঘ যেদিন কফি হাউসে বসে অপরাজিতার হাতে নিজের হাতটা রাখে, অপরাজিতার মনে হয়েছিল যেন কতদিনের একটা জমিয়ে রাখা বিশ্বাস আজ পূর্ণতা পেল। মনে হয়েছিল অমোঘের ওই শান্ত সৌম্য চোখ দুটোর দিকে তাকিয়েই বোধ হয় গোটা জীবনটা কাটিয়ে দিতে পারে সে। অমোঘ অবশ্য উত্তরের প্রত্যাশা করেনি। অপরাজিতার ওই লাজুক চোখের একরাশ নীরবতা এবং ওই ঠোঁটের কোণের ওই মিষ্টি হাসিটাই যাবতীয় প্রশ্নের উত্তর দিয়ে গিয়েছিল। বাড়িতে জানাতেও তাই ওরা আর দেরি করেনি। অমোঘ হলো কলকাতার সম্ভ্রান্ত চক্রবর্তী পরিবারের এক ছেলে। তাদের নাম, যশ এবং ঐশ্বর্য সর্বজন বিদিত। অপরাজিতাদের পরিবারও ততোধিক আভিজাত্যপূর্ণ। দুই পরিবারে জানাজানি হবার পর কারোরই বিশেষ কোনো আপত্তি ছিল না এ ব্যাপারে। তারপর দুজনের সময় সুযোগ মতো বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে যায়। ধীরে ধীরে দুই বাড়ি উৎসবের সাজে সাজতে শুরু করে। দুদিন পর ওদের আশীর্বাদ, সেই সাথে ওদের রেজিস্ট্রিও হবে। সামনের মাঘেই বিয়ের দিন ঠিক হয়েছে ওদের। সেই সব উপলক্ষে কথাবার্তা বলতে অপরাজিতার বাবা মা অমোঘদের বাড়ি এসেছে। অপরাজিতাও এসেছে এই প্রথমবার ওর হবু শ্বশুর বাড়িতে। সবার মধ্যেই একটা বেশ খুশির আমেজ। আশীর্বাদ উপলক্ষে নানা জোগাড় যন্ত্র ও অন্যান্য কার্য সমাধা করতে করতে বেশ রাত হয়েছে। এক প্রস্থ চার জলযোগ সহকারে সবাই কথাবার্তা বলছিলেন। অপরাজিতার বাবা প্রশান্ত বাবু ওঠবার তোড়জোড় করতে করতে বলে উঠলেন, তাহলে সনাতন বাবু ওই কথাই রইল। হ্যাঁ, পরশু সকাল সকাল আপনারা চলে আসছেন। আচ্ছা আচ্ছা। আর আমি ওই রেজিস্টারকে 12টা নাগাদ বলেছি আসতে। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আরে আগে শৈশাবুদ হোক, তারপর না হয় আমাদের আশীর্বাদ যেমন হয় হবে। একদম ঠিক। আমি আমাদের কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় স্বজনকে ডেকেছি, বুঝলেন। ওনারাও থাকবেন আর আপনারা যে কজন থাকবেন। আচ্ছা আচ্ছা। দুপুরে একটা স্পেশাল লাঞ্চের ব্যবস্থাও করেছি। বাহ। একটু খেয়ে দিয়ে যাবেন। হ্যাঁ, আরে সে ঠিক আছে। আমাদের আর কজন থাকবে? এই তো আমি, অমোঘের মা, আমার বড়দা আর অমোঘের মামা বাপ্পাদিত্য। হ্যাঁ, এর বেশি তো আর কেউ নয়। সে কি বেআই মশাই, আপনি যে আসল লোককেই মিস করে গেলেন। তাই নয়? কাকে? আরে পাত্রটিকে আনবেন না নাকি, যাকে আমরা আশীর্বাদ করব? হ্যাঁ, ও যা বলেছেন প্রশান্ত বাবু। আরে ওকে তো যেতেই হবে। ওই তো দেখছেন এই কেমন মিচকে মিচকে হাসছে দুটিতে। দেখছি। সুখে থাকো, সুখে থাকো দুজনে। এক লম্বা ইনিংস তোমরা শুরু করতে যাচ্ছ, বুঝলে। অনেক দায়িত্ব, অনেক ঝড়ঝাপটা আসবে। দুজনে কিন্তু একসাথে সব সামলিও। ঘরের এক কোণে দাঁড়িয়ে এতক্ষণ সমস্ত কথোপকথন শুনছিলেন অমোঘের জ্যাঠা বিপিন বাবু। বারবার মোবাইলে কি যেন একটা দেখছিলেন। বোধহয় কেউ ওনাকে বারংবার কোনো মেসেজ পাঠাচ্ছে। সেটা দেখতেই 2-1 মিনিট অন্তর অন্তর উনি মোবাইলে কিছু একটা টাইপ করে যাচ্ছেন। প্রশান্তবাবু বিপিনবাবুকে লক্ষ্য করে বলে উঠলেন,
এ কি বিপিন বাবু, আপনি কিছু বলছেন না যে? আহ, হ্যাঁ, ও হ্যাঁ মানে হ্যাঁ মানে ওই আর কি। আরে না না, দেখবেন দেখবেন আপনার মেয়েকে ও কিন্তু বেশ সুখেই রাখবে, নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ, আরে সেই জন্যই তো অমোঘের হাতে মেয়েকে আমি তুলে দিচ্ছি। আপনারা সবাই এসে আশীর্বাদ করবেন মেয়েকে। আমি বলে দিচ্ছি, আমার মেয়ে কিন্তু খাঁটি সোনা। আরে না না, বাপ হয়ে আমি গর্ব করছি না, ও মেয়ে আমার অমনি। সে তো বটে, কিন্তু আমাকে যে পরশু একটু এক্সকিউজ করতে হবে। কেন? মানে আসলে এমনই একটা কাজ পড়ে গেছে আর কি। সে কি রে বর্দা, তুই যাবি না? আরে আমি তো ভাবলাম তুই আশীর্বাদ করবি অপরাজিতাকে। না মানে আসলে একটুখানি না 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 বিপিন বাবু, ও কোনো কথা নয়। আমার উপমাকে আপনার আশীর্বাদ না করে কোথাও যাওয়া হবে না। আরে কি এমন কাজ বলুন তো, যে ভাইপোর এমন শুভ দিনে আপনি থাকতে পারবেন না? হ্যাঁ, না মানে আসলে একটুখানি কাজ পড়ে গেছে, তাই তো যেতে হবে আর কি। এই সেরেছে, এ তো ঝড় উঠলো মনে হয়। হ্যাঁ বেয়াই মশাই, এই দেখুন, এ আবার ঝড় এসে গেল। আরে এই রূপা, তোমাদের দুই বেয়ানের কথা শেষ হলো? হ্যাঁ হ্যাঁ, আসছে আরে আসছে। চলো চলো, এবার উঠতে হবে। এই ঝড় আসছি। বৃষ্টিটা আবার শুরু হয়ে গেলে মুশকিল। এই তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আরে দাঁড়ান দাঁড়ান মশাই, এই দুর্যোগে যাবেন কোথায়? আরে একটু দাঁড়িয়ে যান। আরে না না বেয়াই মশাই, বেশি দেরি করলে মানে অনেকটা রাস্তা তো। আপনারা কিন্তু পরশু দিন সবাই তাড়াতাড়ি চলে আসবেন। হ্যাঁ, আজ বরং আমরা উঠি। রূপা তাড়াতাড়ি করো, চলো চলো। আরে 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 দাঁড়ান দাঁড়ান মশাই, এই যে ঝড়, এই প্রচন্ড ঝড়, দেখুন আবার আবার বৃষ্টিও শুরু হলো মনে হয়। শুনুন শুনুন, আজ রাতটা আপনারা এখানেই কাটিয়ে যান। দেখছেন বাইরে কি অবস্থা দেখছেন? প্লিজ প্লিজ শুনুন, আমার কথা শুনুন। কিন্তু সেটা কি করে সম্ভব? দেখুন, আবার আপনাদের ঝামেলার মধ্যে। ঝামেলা? আরে ঝামেলা কি বলছেন মশাই? আরে শুনুন, কোনো অসুবিধে হবে না, আমার কথা শুনুন। আরে দেখছেন না এই দুর্যোগ বাইরে। আরে না না না, এতে আপনার যাওয়া হবে না। আর শুনুন, আমাদের বাড়িতে ঘরের কোনো অভাব নেই মশাই। এই মিনতি, এই ওনাদের থাকার ব্যবস্থা কর। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কিন্তু আমার একটা কথা, দেখুন, মেয়ে আর মা বরং থাক, কিন্তু আমাকে তো ফিরতেই হবে বেআই মশাই। কেন? বাড়িতে মা একা রয়েছে। ও আচ্ছা আচ্ছা। দেখুন, আমি ঠিক ফিরে যাব, আপনাকে ওই নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু কোনো চিন্তা নয় দাদা, আমাকে কিন্তু যেতেই হবে। আচ্ছা বেশ, ওরাই থাকুক তবে। কিন্তু শুনুন, আপনার জন্য আমি কিন্তু বেশ চিন্তায় থাকবো। আর বাড়ি গিয়েই একটা ফোন অবশ্যই করে দেবে। নিশ্চয়ই, সে কথা বলতে। শোনো রূপা, তোমরা বরং এখানেই থাকো আজ রাতটা, আমি বাড়ি যাই, কেননা আমাকে তো বাড়ি যেতেই হবে, তুমি জানো। হ্যাঁ, আমি তাহলে আসছি। বেয়াই মশাই, আমি কি এবার আসি? ঠিক আছে, তুমি সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ আর বাড়ি গিয়ে একটা ফোন করে দিও হ্যাঁ, কিন্তু। করবো করবো। শেষমেশ একরকম সনাতন বাবুর জোড়াজুড়িতেই ঠিক হলো অপরাজিতা আর ওর মা রাতটা এখানে কাটিয়ে পরদিন সকালে বাড়ি ফিরবেন। প্রশান্তবাবু অবশ্য একরকম জেদ ধরেই ওই দুর্যোগেই বাড়িমুখো হলেন। সেই সাথে বিপিনবাবুও বলে উঠলেন, আমিও উঠি তাহলে, আমাকেও যেতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আয় আয় তবে। দেখ পরশু কি হয় তাহলে। বিপিনবাবুর কথাটা কেমন যেন একটু অদ্ভুত শোনালো। সনাতনবাবু সেটা ভালো করে বোঝার আগেই প্রচন্ড শব্দে বাজ পড়ে চারিদিকে একেবারে খান খান করে দিল। রাত বাড়ার সাথে সাথেই ঝড়ের প্রকোপ যেন আরো বাড়তে লাগলো। রাতের খাবার একটু তাড়াতাড়ি মিটিয়ে নেওয়া হয়েছিল। সন্ধেবেলায় সেই যে লোডশেডিং হয়েছিল, তারপর মিনিট খানেকের জন্য কারেন্ট এলেও আবার রাত 10টার দিকে কারেন্ট অফ হলো। রাত যত গভীর হতে লাগলো, পরিস্থিতি আরো খারাপ হতে লাগলো। থেকে থেকে দমকা হাওয়ার সাথে শোঁ শোঁ শব্দ আর মুহুর্মুহু বাজ পড়ছে, যেন এক আদিম পরিবেশ। প্রকৃতির রুদ্র রোষ সবকিছু তছনছ করে দিতে চাইছে। খানিক দূরে
কোথাও একটা গাছ উপড়ে পড়ল মনে হলো, সেই সঙ্গে পাল্লা দিয়ে মুষলধারে বৃষ্টি। সবটা মিলিয়ে যেন সেদিন সর্বসৃষ্টি বিপর্যস্ত। অনেকটা রাতের দিকে ঝড় বৃষ্টি কমে এলো অবশেষে। এই সময় এমন একটা কাণ্ড ঘটল যেটা যে কারো মনে এক প্রকার অমানসিক ত্রাস সৃষ্টির জন্য যথেষ্ট। অমুকদের বাড়ির সবাই তখন গভীর নিদ্রামগ্ন। হঠাৎ অমুক কেমন একটা অস্বস্তি অনুভব করল। ঘুমের ঘোরেই মনে হলো কিছু একটা যেন ঠিক নেই। কিসের একটা গন্ধ, একটা কটু গন্ধ আসছে কি, নাকি সবটাই দুঃস্বপ্ন? শুয়ে অর্ধ নিদ্রাস্থিত অবস্থাতেই নানা চিন্তা উঁকিঝুঁকি মারছে অমোঘের মনে। অস্বস্তিটা যেন একটু বেড়ে উঠল। শরীরটা কেমন যেন ঠিক নেই, কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি। মনে হলো এক অবয়বহীন ছায়ামূর্তি যেন কোথাও লুকিয়ে আছে আর তার দিকেই তাকিয়ে আছে, অন্ধকারে ওত পেতে ওরই জন্য অপেক্ষা করছে। ঘুমের মধ্যে আটকে সোজা হয়ে উঠে বসলো অমুক। তার পর মুহূর্তেই অপরাজিতাদের ঘরের দিক থেকে ভেসে এলো তার মায়ের পরিত্রাহী আর্তনাদ। এক লাফে বিছানা থেকে নেমে অমোঘ দৌড়ল শব্দ লক্ষ্য করে। অপরাজিতাদের ঘরের দরজা ভেজানো ছিল। কোনো ক্রমে অন্ধকারে ঘরের দরজা ঠেলতেই খুলে গেল দরজা। ঘরে ঢুকেই স্তম্ভিত হয়ে গেল অমুক। ঘর অন্ধকার হলেও নাইট ল্যাম্পটা জ্বলছিল। প্রথমেই তার চোখ পড়ল অপরাজিতার মায়ের দিকে। বিছানার উপর ঘর্মাক্ত অবস্থায় তিনি বসে আছেন। ভয়ে বিস্ফারিত চোখ দুটি স্থির নিবদ্ধ ওপরে কড়িকাঠের দিকে। তার দৃষ্টি অনুসরণ করে অমুক সেদিকে তাকাতেই তার মাথা থেকে পা অবধি একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। একটা মানুষের মতো দেখতে, কিন্তু বিকৃত তার শরীর। শরীরটা জীবন্ত নাকি কোনো জড় পদার্থ কে জানে। যাই হোক না কেন, শরীরটা কড়িকাঠ থেকে উল্টো হয়ে ঝুলে রয়েছে। চোখ দুটো লাল গনগনে আগুনের ফাটার মতো। ভীষণ ভয়ঙ্কর সেই দৃষ্টি। নাইট ল্যাম্পের অল্প আলোতেও তার তীক্ষ্ণ দুজোড়া সদন্ত জিঘাংসায় লক লক করছিল। এক মুহূর্তের জন্য অমোঘের বিচার বুদ্ধি নিশ্চল হয়ে গিয়েছিল, কিন্তু তারপরই তার নজরে পড়ল সেই জীবটির পরনের পোশাক এবং অলংকার। অমোঘের মাথাটা কেমন যেন একটা ভারী হয়ে এলো। প্রবল অবিশ্বাসে স্নায়ুগুলো যেন ফেটে যেতে লাগলো। এরপর আর অমোঘের কিচ্ছু মনে নেই, কিচ্ছু না। পরের দিন যখন অমোঘের জ্ঞান ফিরল, তখন বাড়িতে হুলস্থুল। বাড়ির প্রতিটা লোকের মুখে চিন্তার একটা ঘন ছাপ। রাতে আসলে যে কি হয়েছিল সেটা কারোর কাছেই ঠিক পরিষ্কার নয়। অমোঘের বাবা সনাতন বাবু প্রতিদিনের মতো সেদিনও ভোরবেলা উঠেছিলেন মর্নিং ওয়াকে বেরোবেন বলে। বাথরুমে যাওয়ার পথে তিনি লক্ষ্য করেন অপরাজিতাদের ঘরে দরজা হাট করে খোলা, আর দরজার গোড়ায় অমোঘ অচেতন হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি ঘরে ঢুকে আলো জ্বালাতেই তিনি আরো অদ্ভুত দৃশ্য লক্ষ্য করলেন। ঘরের এক কোণে একই রকম ভাবে অচৈতন্য অবস্থায় কিছুটা দেওয়ালে ঠেস দিয়ে শুয়ে আছে অপরাজিতা। অন্যদিকে খাটে তার মাও ঘর্মাক্ত এবং অচেতন অবস্থায় শুয়ে আছেন। প্রচন্ড আতঙ্কে এবং আশঙ্কায়
চেঁচামেচি করে বাড়ির সবাইকে ডেকে তোলেন সনাতনবাবু। সকাল 7টার মধ্যে ডাক্তারও চলে আসেন। বাকিরা শারীরিকভাবে ঠিক থাকলেও অপরাজিতার সারা গা জ্বরে পুড়ে যাচ্ছে তখন। এক রাতের এই অঘটনে তার চোখের নিচে কালি পড়েছে। অপরাজিতার মার জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগেই। তিনি বিহ্বল মুখে শুধু তাকিয়েই রয়েছেন সেই থেকে, কিন্তু কিছুই বলছেন না। পরের দিনটা একটা বিহ্বল অবস্থার মধ্যেই কাটলো অমোঘের। বাড়ির লোকেরা তুমুল তর্কে ব্যস্ত। অনেক বিশ্বাস অবিশ্বাস অতিরঞ্জন ইত্যাদির কথাও অনেকে বলল, কিন্তু এভাবে আশীর্বাদের একদিন আগে এতটা বালখিল্য আচরণ কেউ করবে কি? না, সেটা কিন্তু করবে না। অন্তত অমোঘের মামা বাপ্পাদিত্য তেমনটাই বিশ্বাস করেন। অতি প্রাকৃত নিয়ে এককালে তিনি কিছু চর্চা করেছেন। তিনি সব শুনে বুঝলেন যে ব্যাপারটা মোটেই সুবিধের নয়। অমোঘের কথা যদি সত্যি হয়, তাহলে ধরে নিতে হয় যে কোনো এক অতি অশুভ শক্তি দৃষ্টি পড়েছে অপরাজিতার উপর। শীঘ্র এর প্রতিকার না করতে পারলে আরো বড় কোনো বিপদ অপেক্ষা করছে। তিনি আড়ালে একবার অমুককে টেনে নিয়ে গেলেন, বললেন, দেখ অমুক, আমি তোর কথায় সবটাই বিশ্বাস করেছি, একদম চিন্তা করিস না। আমার বিশ্বাস এর একটা বিহিত করা সম্ভব। বাবা মামা, তুমি একমাত্র আমার কথা বুঝতে পারছো। বাকিরা সবাই ভাবছে বোধহয় আমি পাগল হয়ে যাচ্ছি, কিন্তু সেটা তো নয়। আমি কি করে বিশ্বাস করাই সবাইকে? আর 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 অপুকেও আমি। তোর আর তোর অপমানে আমাদের অপরাজিতা আমার কিচ্ছু হবে না। যা বলছি শুধু শুনে চল তুই। বেশ বেশ, বলো তাহলে কি করতে হবে। আমি অপুর জন্য সব কিছু করতে রাজি আছি। তুমি খালি বলো আমাকে কি করতে হবে। করতে তো অনেক কিছুই হবে রে। বিস্তর কাঠখড় পোড়াতে হবে, আর সবটাই কিন্তু তোকে করতে হবে। বল, রাজি তুই? মামা, আমি সব কিছু করব, যা বলবে আমি তাই করব। তুমি শুধু বলো আমায় কি করতে হবে। আমার অপু যদি ঠিক হয়ে যায়, তার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। তুমি বলো আমাকে কি করতে হবে। তাহলে শোন, তোকে যেতে হবে কেদারনাথের পাহাড়ে। এককালে অনেক তন্ত্রচর্চা করেছি তো, তাই জানি। যেবার কেদারনাথে গেছিলাম, সেবারে সেখানে আমি একজনের থেকে জেনেছিলাম এক অজ্ঞাত মুনি না ঋষি না তান্ত্রিক, ঠিক জানি না তার কথা, তার নাকি অসীম ক্ষমতা। ক্ষমতা মানে কি রকম? সঠিক জানি না, তবে আমার বন্ধু বলেছিল একজন নাকি ওই রকম চরম সংকটকালে তার থেকে সাহায্য চাইতে গেছিল এবং আশ্চর্য রকম ফলও পেয়েছিল। অনেক কষ্টে শুধু ওনার নামটা জানা গিয়েছিল, নাগান্নি। আমি এইটুকুই জানি, তুই যদি তাকে খুঁজে বের করতে পারিস, তাহলে আমরা এই সংকট থেকে উদ্ধার পেতে পারি। আমি রাজি বাপা মামা। এই বিপদ থেকে রক্ষা করার জন্য আমি যা করতে হয় সব কিছু করব। যত দূর যেতে হয় সবটা আমি যেতে রাজি আছি। আমায় বলো কি করতে হবে। গুড, তাহলে এবার তুই চটপট কিছু কাজ সেরে নে, যা যা বলছি। মনে রাখিস, অপশক্তি যতই শক্তিশালী হোক না কেন, পজিটিভ ভাইবটাই আসল কথা। মনের জোর হারাস না, তাহলেই দেখবি কোনো ডার্ক এনার্জি তোর কিচ্ছু করতে পারবে না। কিন্তু কিন্তু অনুষ্ঠান? তোর কি মনে হয় এরপরেও কাল আশীর্বাদের অনুষ্ঠান হবে? না, ওসব পরে আবার দিনক্ষণ পাওয়া যাবে। তার আগে তোকে বাঁচতে হবে রে, তারপর সবকিছু। তাছাড়া কি? একটা গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। কেউ হয়তো চায় না রে, হয়তো কেউ কারো ভালো সহ্য করতে পারছে না, নইলে এভাবে। কিছু না, আমায় একটু ভাবতে দে। আর তোর ভালোর জন্য, তোদের ভালোর জন্য যা বলছি শুধু সেটাই কর, বুঝলি? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। বেশ, তাহলে তৈরি হ। অনেকটা পথ যেতে হবে রে, অনেকটা। ফ্লাইটের টিকিট বুক করে দিচ্ছি, সোজা দিল্লি, দেন হরিদ্বার। ওখানে আমার চেনা ড্রাইভার থাকবে, গাড়ি নিয়ে নিবি। কেদারের বাকি রাস্তা, ট্রেকিং রুট সব ওই তোকে গাইড করে দেবে। বেশ, আচ্ছা। সেন্ট মেরিজ চার্চের কাছেই সুন্দর বাগানখানা। ঢং ঢং করে বড় ঘড়ির ঘণ্টাটা বাজছিল অনেকক্ষণ। ঘড়ি দেখলেন বিপিনবাবু, 11টা বাজল। এতক্ষণে সমাদৃতার তো এসে যাবার কথা। কি যে করে না মেয়েটা!
সব কিছুতেই ওর দেরি। এমন একটা গুরুত্বপূর্ণ সময় ওর যে কিসের অন্য কাজ ভগবান জানে। মেশামশাই, মেয়েলি কণ্ঠের ডাকে সম্বিত ফিরল বিপিনবাবুর। তাকিয়ে দেখলেন সমাদৃতা এসে দাঁড়িয়েছে। মেশামশাই, আমার একটু দেরি হয়ে গেল, আসলে এত জ্যাম না। বিরক্ত বিপিনবাবু প্রায় ধমকে উঠলেন। দেরি করে করে জীবনটা বয়ে যাবে হে, ওদিকে কাজের কাজ কিছুই হবে না। মানে সরি মেশামশাই। আচ্ছা, কার জন্য আমি এত কিছু করছি? হ্যাঁ, আমি কি জানি না তোর মনের অবস্থাটা কি? সমাদৃতা চুপ করে দাঁড়িয়ে থাকে। বিপিনবাবু বলে চলেন, শোন, ও বাড়ির খবর পেয়েছিস তো নিশ্চয়ই। অনেক কষ্টে আশীর্বাদ আটকানো গেছে, ভাগ্যের সবটা ঠিকঠাক হলো। যাই হোক, কিন্তু যত নষ্টের গোড়া ওই বাপ্পাদিত্য শালা, সরি, ওই ব্যাটার ছেলে যতক্ষণ আছে গোলমাল বাঁধতে পারে, তাই একটু দ্রুত কার্য হাসিল করতেই হবে আমাদের। অমুকের কিছু হবে না তো মেশামশাই? আমার কিন্তু ওকেই চাই। এত হেজিটেশন আমার সিদ্ধান্তে? কার জন্য আমি এসব করছি তাহলে? আমি জানি যে তুই ওকে কতটা ভালোবাসিস। ও ওই মেয়ের জন্য তোকে ইগনোর করেছে, কিন্তু আমি তো সেটা হতে দেব না। তোর বাপকে আমি কথা দিয়েছি, অমোঘের সাথে তোর বিয়েটা আমি দেবই। ওই মেয়েকে আমি এ বাড়িতে কিছুতেই আনবো না। সমাদৃতা চুপ করে শুনছিল। একটা কান্নার দমক উঠে আসছিল ওর গলার মধ্যে দিয়ে। বিপিনবাবুর শ্যালিকার মেয়েও। ছোট থেকেই ও শুনে এসেছিল অমুখের সাথে ওর বিয়ে হতে পারে। একটা সময় তো প্রায় বলেই ফেলেছিল সেটা অমুককে। কিন্তু অমুখের মন প্রাণ জুড়ে শুধুই অপরাজিতা। প্রত্যাখ্যাত হয়ে সুইসাইড অ্যাটেম্পটও করে সমাদৃতা। বিপিনবাবু না থাকলে সেদিন হয়তো বাঁচতই না সে। তারপর বিপিনবাবু উঠে পড়ে লাগেন অমোঘ আর অপরাজিতার এই সম্পর্ক ভাঙতে। কত ঝড় ঝাপটা এলো, কিন্তু ওদের দুজনের সম্পর্ক দুর্বার গতিতে পরিণতির দিকে এগিয়ে চলল। বিপিনবাবুর অবশ্য আরও একটা উদ্দেশ্য ছিল। অমোঘকে নিজের হাতের মুঠোয় এনে ওর বাবার সম্পত্তি হাতিয়ে নেওয়া ছিল তার মুখ্য উদ্দেশ্য। ভাইয়ের প্রতি এতটাই বিষময় ছিল বিপিনবাবুর চিন্তাধারা। চিরটা কাল সনাতনবাবুকে শুধু হিংসা করে এসেছেন, ওর উন্নতিতে চোখ টাটিয়েছেন। একেবারেই ভালো সহ্য করতে পারেন না তিনি ভাইয়ের। তাই আজ সমাদৃতার এই অমোঘকে পাওয়ার বাসনাকে হাতিয়ার করে নিজের নোংরা উদ্দেশ্য সফল করতে বদ্ধপরিকর বিপিনবাবু। এতটাই জ্বলছেন তিনি ঋষের আগুনে। অনেকক্ষণ পর সমাদৃতা কথা বলল। আমার না খুব কষ্ট হয় জানো মেশো। আচ্ছা বলো তুমি, আমি কি এতটাই বাজে যে অমুক সর্বক্ষণ ওই মেয়েটার জন্য আমায় দূরে সরিয়ে দেয়? জানো, আমায় ও সোশ্যাল মিডিয়ায় ব্লক করেছে, ফোন করলে ফোন ধরে না, মেসেজের কোনো রিপ্লাইও আসে না। আর আমি জানি জানো মিশু, সব ওই মেয়েটার জন্য। জাস্ট হেট হার। অমুক শুধুই আমার, আর কারণ না। জানো, ওকে আমি আর কারোর সাথে দেখতে পারি না মেশো, কারোর সাথে না। জানি রে মা, জানি। ওই মেয়েটা তুচ্ছ জীবনের চেয়ে একটা পরিবারের মান সম্মান আমার কাছে অনেক বেশি দামি। তাই আমায় এই রাস্তা ধরতেই হবে, বিয়েটা আমাকে ভাঙতেই হবে, আর সোজাভাবে না হলে বাঁকা পথে। যেদিন ওই বাড়ির ব্যবসা সব ভাইকে লিখে দিয়ে গিয়েছিল বাবা, আর আমার ভাগ্যে শুধুমাত্র ওই কটা টাকা, সেদিন থেকেই আমার মাথার মধ্যে আগুন চলছে, আগুন। আমাকে ঠকানো হয়েছিল জানিস। সনাতন যেটা যোগ্য নয় তাই ও পেয়েছে। এবার আমার প্রতিশোধ হবে। ওর সব কিছু কেড়ে নিয়ে ওকে পথে বসিয়ে দেওয়া, আর অবশ্যই তোর কাছে তোর অমোঘকে ফিরিয়ে দেওয়া। উত্তেজিত সমাদৃতার মাথায় হাত রেখে কথাগুলো বললেন বিপিনবাবু। এর জন্য আমাকে কি করতে হবে মেশো? জিজ্ঞেস করল সমাদৃতা। ওই মেয়েটিকে আমি এমন করে দেবো যাতে সবাই ওকে সাক্ষাৎ প্রেত বলে ভয় ও ঘৃণা করে।
যত সম্ভব ভয়ঙ্করভাবে সেটা করব, ততটাই তো সাফল্য। এই বিয়ে আমি হতে দেব না কিছুতেই, আর তার জন্যই তো এত তন্ত্রাচার। কাল ওর দুর্দশা দেখে হাসি পাচ্ছিল আমার, জানিস। কিন্তু কাল তো শুধুই একটা ট্রেলার ছিল রে। এইবার তো আসল কাজ করতে হবে। যাকে এখন তো ডান হাতের তর্জনের 7 ফোঁটা রক্ত আমি দিবি। এবার যা করব, আর ওকে বাঁচতে হবে না। বাঁচলেও ওকে সবাই ডাইনি বলে বদনাম দেবে। তাই আমার ওই মেয়েটার মাথার একটা চুল চাই, আর সেটা অবশ্য আমার জোগাড় হয়ে যাবে। আর আমি যেদিন উপাচারে বসবো, তুই নির্জলা উপোস করে থাকবি, কেমন? আচ্ছা, কবে হবে এই উপাচার? 2 দিন পর অমাবস্যা। সেদিন রাতেই আমি আমার সাধনায় বসবো। মনে রাখিস, ফল তুই পাবি, অমুক তোরই হবে, আর আমার তারপর সব আমার, সব। এইবার খেলা জমবে, জমবে খেলা। হ্যাঁ, গুহাটা দূর থেকে দেখে অমোঘ ঠিক আন্দাজ করতে পারেনি যে গহন অরণ্যে ঘেরা সুউচ্চ শৃঙ্গমালার মাঝে এহেন মানববর্জিত স্থানে কেউ বাসও করতে পারে। কলকাতা থেকে হরিদ্বার, হরিদ্বার থেকে গৌরীকুণ্ড, তারপরে দীর্ঘ রাস্তা হেঁটে কেদারনাথ পৌঁছেছে আজই দুপুরের দিকে। সেখানেই শুনেছে যে নাগাগ্নি আচার্য আরও উত্তরে কোনো এক গুহায় বসবাস করেন, কিন্তু সে পথ বড়ই দুর্গম। তবুও অমোঘ হাল ছাড়েনি। সমগ্র যাত্রাপথে ওর মনে অনেক দোটানা, অনেক প্রশ্ন, দুশ্চিন্তা এবং অবিশ্বাস নিজেদের মতন ছোট ছোট জায়গা বানিয়ে নিয়েছিল। তবে তার বারবার মনে পড়ছিল একটাই কথা, ও সেই হারিয়ে পাওয়া ভালোবাসা, যার সাথে ও আর কয়েকদিন পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে। কিন্তু তারই জীবন আজ বিপন্ন, এমনকি ওর নিজের জীবনও। যে করেই হোক ওকে এর একটা বিহিত করতেই হবে। অপরাজিতাকে ছাড়াও কিছুতেই বাঁচতে পারবে না। ও জানে একসময় ওর সাথে ওর জ্যাঠার শালিকার মেয়ে সমাদ্রিতার বিয়ের কথা উঠেছিল। এমনকি সমাদ্রিতা নিজেও ওকে এ কথা একদিন বলেই ফেলেছিল। কিন্তু অমোঘ অপরাজিতা ছাড়া আর কাউকেই যে জীবন সঙ্গিনী হিসাবে ভাবতে পারে না। তাই বাপ্পা মামার কথা মতন এতটা পথ পেরিয়ে এসেছে একটা কিছু সমাধানের জন্য। যে করেই হোক ওকে নাগাগ্নি আচার্যের কাছে পৌঁছতেই হবে। পর 2 রাত্রি অনিদ্রা এবং মানসিক যন্ত্রণার প্রচন্ড ক্লান্তি উপেক্ষা করেও আজ অমোঘ এই কেদারনাথের অজানা অকুল পরিবেশে এক গুহার সামনে উপস্থিত। নিজের জীবন ও ভালোবাসাকে ফিরে পাবার আকুল প্রার্থনা নিয়ে সে হেঁটে চলতে লাগলো দুর্গম পথ ধরে। নানান চিন্তায় সে বিহ্বল। অদৃষ্টকে যথেষ্ট পরিমাণ গালিগালাজ করতে করতে কখন যে সে একটা ক্ষুদ্র প্রায় অদৃশ্য গুহার সামনে উপস্থিত হয়েছে তার খেয়ালই নেই। কিন্তু সঙ্গে থাকা নাগা সাধুর দৃষ্টি এড়ায়নি গুহাটা। बाबूजी, ओ कोलकाता वाला बाबूजी। हाँ, आप कुछ कह रहे थे? मैं सुना नहीं है। क्या कह रहे थे आप? आप जिसके तलाश में आए थे वो देखिए।
वो रहा उनका घर। अच्छा, कहाँ पे? हम मिलना चाहते हैं उनसे, क्या हम उनसे मिल सकते हैं? बोलिए ना, हम मिलना चाहते हैं उससे, क्या हम उनसे मिल सकते हैं? हाँ जरूर, उसी के लिए तो आप आए हैं। मगर अब बाहर खड़े होकर सिर्फ उनसे अपना अर्जी पेश कीजिए, और हो जाने के बाद ये फूल, ये दारू और जो जो हम आपको बोले थे रख कर बैठिए। কেদারনাথের অনেক এদিক ওদিক খুঁজে বিস্তর সাধু সন্ন্যাসীদের জিজ্ঞাসাবাদ করে তবে এনার দেখা মিলেছিল, যিনি অমোঘকে সঙ্গে করে এই এত দূর দুর্গম পাহাড় চূড়ায় নিয়ে এসেছেন। কারণ একটাই, যার কাছে অমোঘ যাচ্ছে তার জীবনের সংকট মোচনের জন্য তিনি দেবপুরুষ স্বামী নাগাগ্নি আচার্য। এই অঞ্চলে বহু সাধু সন্ন্যাসীদের গুরুস্থানীয়। ভয়ঙ্কর পার্বত্য পরিবেশে যখন জীবনকে বাজি রেখে অমোঘ তার নিজের ও পরিবারের মঙ্গলার্থে নাগাগ্নি আচার্যের ডেরায় নিজেকে সঁপে দিচ্ছে, ঠিক তখনই কলকাতায় নিজের বাড়িতে বিপিনবাবু ও সমাদৃতা মগ্ন এক ভয়ঙ্করতম সাধনায়। সেই বাড়ির ভেতরে এক মস্ত বড় উঠোন, সেখানে একটা প্রকাণ্ড বৃত্ত আঁকা হয়েছে, যার মধ্যে একটা নকশা কাটা। সেই নকশার 7 কোণায় জ্বলতে থাকা 7টি কালো মোমবাতি, তার ঠিক মধ্যখানে দাঁড়িয়ে সমাদৃতা, হাতে একটা পিঙ্গল বর্ণ জীর্ণ কাগজ, আর পরনে ছাই রঙা অদ্ভুত আভাওয়ালা শরীর জড়ানো গাউন। আর তার পাশেই বিপিনবাবু বসে পদ্মাসনে, পরনে কালো আলখাল্লা আর কপালে রক্ত তিলক। তাকে সাক্ষাৎ এক কাপালিক লাগছে। বিপিনবাবুর নির্দেশ মতো সমাদৃতা তার তর্জনী এগিয়ে দিল। একটা ছুরি আগুনে ধরে খানিক পরিশুদ্ধ করে নিলেন বিপিনবাবু। তারপর মসৃণ চালে সমাদৃতার তর্জনীর মধ্যে চালিয়ে দিলেন সেটাকে। গরম ছুরির আঘাতে প্রচন্ড লাগলেও মুখ বুজে রইল সমাদৃতা। তারপর তার আঙুল থেকে ফোঁটা ফোঁটা করে 7টি মোমবাতিতে রক্তাহুতি দিলেন বিপিনবাবু। প্রত্যেকটা বাতি ক্ষণিকের জন্য দপ করে নিবেই আবার জ্বলে উঠতে লাগলো। তারপর বিপিনবাবু একটা কৌটোর ঢাকনা খুলে তার ভেতরে অবস্থিত একটা চুল নিয়ে বৃত্তের একটি বিশেষ স্থানে নিক্ষেপ করলেন। খানিকক্ষণ সব চুপচাপ, কোনো সাড়া শব্দ নেই। তারপর হঠাৎ একটা দমকা বাতাস কোত্থেকে ছুটে এসে সমস্ত মোমবাতিগুলোকে একসাথে নিভিয়ে দিল, আর সেই সঙ্গে শোনা গেল একটা চাপা জান্তব গর্জন, যা যে কোনো মানুষের হাড় হিম করে রক্তস্রোত বন্ধ করে দিতে যথেষ্ট সক্ষম। ভীষণ এক পুঁতি গন্ধে চারিদিক ভরে উঠেছে। সমাদৃতা ভয়ে প্রায় জ্ঞান শূন্য হয়ে পড়েছে, কিন্তু তাও নিশ্চল হয়ে বসে আছে। গর্জনটা ক্ষণিকের জন্য স্তিমিত হলো, এবং সেই অন্ধকারেও প্রকট হলো আরো জমাট একটা অন্ধকারের বলয়, যার অবয়ব বিবরণ করা অসম্ভব, শুধু উপলব্ধি করা যায়।
অন্ধকারে হিসহিসে স্বরে ভেসে এলো একটা প্রাণহীন কণ্ঠস্বর। প্রশ্ন করলো তার সাধককে, কি চাস আমার থেকে? কি চাস তো? প্রতিশোধ। ধীরে ধীরে সেই বিকট অপার্থিব গর্জন পরিণত হলো একটা পৈশাচিক অট্টহাসিতে, যা আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো বাতাসে। সুউচ্চ শৃঙ্গের কনকনে ঠান্ডা হাওয়ায় অমোঘের দাঁত মুখ যেন ছিঁড়ে যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে। পাহাড়ি প্রকৃতি যতটা ভয়ঙ্কর, ঠিক ততটাই নির্মম। কেদারের অদূরে অমোঘ ও সেই নাগা সাধু বসে আছে এক গুহার সামনে। অমোঘের একটু ভয় ভয় লাগছিল এবার। এই অন্ধকারে না জানি কতটা ভয়াবহ হতে পারে পরিস্থিতি। সাধু বাবা একটু দূরে বসেছিলেন। তিনি আশ্বাস দিয়ে বললেন, कोई डर नहीं बाबूजी, जो बोलना है बोलिए और बैठिए। আস্তে আস্তে গুহার মুখের কাছে এগিয়ে গিয়ে অমোঘ এক এক করে সামগ্রীগুলি রাখল। একটি ডাব, দুটো বেলফুল, এক বোতল মদ ও 4 কলি গাঁজার পাতা। তারপর আস্তে আস্তে একটি করে ঘটনা বলতে শুরু করলো সে। ক্রোধে দুঃখে ওর গলা জড়িয়ে যাচ্ছিল এক এক সময়। তাও যা হোক করে পুরোটা বলে শেষ করলো। তারপর সেই অজ্ঞাত সন্ন্যাসীকে সম্বোধন করে বলল, আচার্যজি, আমি বড় বড় দুঃখে ও যন্ত্রণায় কাতর হয়ে আপনার কাছে এসেছি। আমি এই দুঃখে জ্বালায় একেবারে জর্জরিত হয়ে আছি। আমি আপনার শরণাপন্ন হয়েছি, আমাকে পথ দেখান। জীবনে এই দিনের সম্মুখীন হতে হবে আমি কোনো দিন ভাবিনি। এমন একটা বিপদ এসে উপস্থিত হয়েছে যা আমার কল্পনার বাইরে। আমাকে এই বিপদ থেকে রক্ষা করার নিদান দিন, আমার ভালোবাসাকে রক্ষা করার নিদান দিন আচার্যজি। আমি এই জন্যই এসেছি আপনার কাছে। আমাকে পথ দেখান আমাকে। কোনো ক্রমে সেই হিমেল জায়গায় গুহার এক পাশে সরে গিয়ে তারপর চুপ করে বসে রইল অমোঘ। এবার প্রতীক্ষার পালা। যদি কিছু জবাব পাওয়া যায়। কতক্ষণ কাটলো তা সঠিক বলা যায় না। আকাশে চাঁদের আলো এখন প্রায় একেবারেই নেই। চারিদিকে শুধুই কুয়াশা আর আস্তে আস্তে চুপিসারে ঘনিয়ে আসা নিকষ অন্ধকার। এক সময় যখন একদম চারিদিক কালো অন্ধকারে ছেয়ে গেল, অমোঘ তখনও বসে। হিম তার হাড়ে হাড়ে শুধু বসা বাকি। পাশে সাধুটি বোধহয় আর নেই, আশা ছেড়ে চলে গেছে। অমোঘও প্রায় সব আশা ছেড়ে দিয়ে ফেরার উপক্রম করবে। ঠিক এমন সময় গুহার মধ্যে থেকে ভেসে এলো এক জলমন্দ্র গুরুগম্ভীর কণ্ঠস্বর। বালক, তোমার অভিপ্রায় সৎ, প্রবেশ করো, তোমাকে অনুমতি দিলাম। উঠবার চেষ্টা করতে করতেই অমোঘের চোখে পড়ল গুহার ভেতর কোথা থেকে যেন দুটো নীল আলোর বিচ্ছুরণ করছে। গুহার ভেতরে প্রবেশ করতে করতেই অমোঘ টের পেল ঠিক দুটো জিনিস। এক, গুহার ভেতরে পুরোপুরি গরম, ঠান্ডার লেশমাত্র নেই সেখানে। আর দুই, নীল আলো দুটি আসলে সেই সন্ন্যাসী পুরুষের দুই চোখ। বিস্ময়ে হতবাক হবার আগে আরো দেখতে পেল যে সেই সন্ন্যাসী যোগে বসে পুরোপুরি শূন্যে ভাসমান। এ কি দেখছে সে?
সাক্ষাৎ সে ঈশ্বরের চরণে পৌঁছে গেল নাকি? অমলের দু চোখ বেয়ে আনন্দাশ্রু ঝরে পড়তেই সে কি ভাষায় তাকে স্তুতি বন্দনা করবে তা ভেবে পেল না। ওকে আরো অবাক করে দিয়ে উনি আবার জমিতে ফিরে এসে উঠে দাঁড়ালেন। পাশে এক জায়গায় একটু খড় আর কাঠ পড়েছিল, তার দিকে উনি তাকাতেই দপ করে আগুন জ্বলে উঠল। অমুক এক প্রকার নিঃসারের মতোই মাটিতে চুপচাপ থপ করে বসে পড়ল ওই আগুনের পাশে, আর সন্ন্যাসী এসে বসলেন ঠিক ওর পাশে। কিছুটা ধাতস্থ হলে পর তার দুটি চরণ ধরে কান্নায় ভেঙে পড়ল অমুক। ওঠো বালক, অভয় ভব। হেসে এলো সেই গম্ভীর মেঘ নিনাদ সমস্বর। তোমার কাহিনী শুনে আমি বিচলিত বটে, তবে তুমি ভয় পেও না। পরিষ্কার শুদ্ধ বাংলায় উনি বলে চললেন, যে শক্তির সাথে আজ তোমার সংঘাত, সেই শক্তির উদ্ভব এই ভারতবর্ষের কোথাও নয়। এর উৎস অতি প্রাচীন, এর ইতিহাস বড়ই কুটিল ও ভয়ঙ্কর। 100 বৎসর কি তারও বেশি, তখন আমি শেষ এইরকম কোন শক্তির আবির্ভাব দেখেছিলাম ও তাকে পরাস্ত করতে সক্ষম হয়েছিলাম। ভেবেছিলাম সেখানেই বোধহয় তার ইতি ঘটেছে, কিন্তু হায়, মানুষের ক্ষমতার লোভ আর তাকে এই দিকেও টেনে এনেছে। চিন্তার চেয়েও বেশি আমার দুঃখ হয় মানব জাতির অবস্থা দেখে। অমুকের গায়ে কাঁটা দিয়ে উঠল এটা শুনে। মানে উনি বলেন কি? ঠিক শুনল তো? 100 মানে 1000, অর্থাৎ অর্থাৎ আর থাকতে না পেরে অমুক শেষমেশ প্রশ্নটা করেই ফেলল। কি বললেন? 100? ঠাকুর, আপনি কি কোনো মানব নাকি নাকি দেবতা? আপনি কে দ্বিজশ্রেষ্ঠ? আপনি আমার সবটা খুলে বলুন না, আপনি কে? এই শুনে সন্ন্যাসী বালকোচিত অট্টহাস্যে হো হো করে হেসে উঠলেন। ঠিক তারপরেই তার ভাষা সম্পূর্ণ পাল্টে বললেন, আরে দুর্গাদা, দ্বিজশ্রেষ্ঠ কাকে বলতো লোকেরা জানিস? স্বয়ং শ্রীকৃষ্ণকে। তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ। তুই আমাকে কেন এসব বলছিস রে বেটা? অমুক পুরোপুরি বাকরুদ্ধ ওনার এই আচমকা পরিবর্তনে। না না, মানে আমতা আমতা করে কি বলবে ভেবে পেল না অমুক। আরো একচোট হেসে নিয়ে সন্ন্যাসী তারপর বললেন, হ্যাঁ, বুঝেছি বুঝেছি। তোর কাছে বা তোর জগতে আমার মতো কারো কোনো চিহ্ন নেই, কোথাও পড়িসনি, কোথাও শুনিসনি, কোনো বইতে লেখা নেই, কেমন? তাই তো? অমুক বোকার মতো ঘাড় নাড়ল। চল, ঠিক আছে, আমার গল্প না হয় আর একদিন তোকে স্বপ্নে বলে দেব। এখন পিশাচ নিধন পর্ব শুরু। তবে তার আগে জেনে রাখিস, এ কিন্তু ভারতের কোনো তন্ত্র পিশাচ নয়। এ আসলে সুদূর পশ্চিমের এক ভয়ানক যোদ্ধা দেবতার অংশ, যাকে মানুষ পরে মন্ত্র বলে বশ করে নিজের কার্যসিদ্ধির জন্যে। আবার ঘাড় নাড়ল অমুক। বিস্ময়ের পর বিস্ময়। এরকম একটা দিন যে ওর জীবনে আসবে তা কোনো দিনও ভাবেনিও। আজ তার মনে হতে লাগলো যে এই জগৎটা কতটা বড়, আর সে নিজে কতটা ক্ষুদ্র এই মহাবিশ্বে। সন্ন্যাসী হঠাৎ কোত্থেকে একটা ঘটি ওর হাতে ধরিয়ে দিয়ে বললেন, এটা নিয়ে ঘরে যা, গঙ্গা জল ভরে নিজের কাছে রাখবি।
যখন আবার রাত্রিরে ওর সম্মুখীন হবি, ঘটি উপর করে জলটা মেঝেতে ঢেলে আমাকে ডাকবি একবার, তারপর ওর থেকে ভাবতে হবে না, বুঝেছিস? সম্মতি জানিয়ে অমোঘ জিজ্ঞেস করলো, ঠাকুর, একটা প্রশ্ন ছিল। বল, কি হয়েছে? আপনার আসল পরিচয়টা কি? দয়া করে আমায় কি বলবেন না? নাগাগ্নি আচার্য, সেই নামেই সবাই আমায় চেনে। আমার গুরু প্রদত্ত নাম। নামে কি আসে যায়? তোর কার্যসিদ্ধি হলো আসল কথা। গত 3000 বছর ধরে কত নামই ধারণ করলাম, তার আর ইয়ত্তা নেই। যা যা, এখন তুই যা দেখে। অনেক রাত হয়ে গেছে। ওই ব্যাটার সাধু আশেপাশে কোথাও আছে, ওকে নিয়ে কেদারে ফিরে কাল বাড়ির দিকে রওনা হ। অনেক কাজ বাকি। যথা আজ্ঞা প্রভু, যথা আজ্ঞা। আর মনে রাখিস, আসল শত্রু লুকিয়ে নিজের ঘরে। পিশাচ তো নিমিত্ত মাত্র, এ চলে আসছে অনন্তকাল ধরে। ত্রেতায় বিভীষণ, দাপরে দুর্যোধন। মূল শত্রুকে চিনে নেয় আসল কথা। সাবধান হ। আচার্যের এই শেষ কথাগুলোর মানে বুঝতে পারল না অমোঘ। ঘরের শত্রু মানে 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 কি বলতে চাইলেন উনি? কিন্তু আর প্রশ্ন করার কোনো উপায় নেই। আচার্য ধ্যানস্থ হয়েছেন আবার। আর উনি উত্তর দেবেন না। ঘটি নিয়ে দ্রুত অন্তর্হিত হলো অমোঘ। কলকাতায় অবশেষে যখন অমোঘ ঘরে ফিরল, বাড়ির লোক ওর চেহারা দেখে অত্যন্ত শঙ্কিত হলো। সবার কুশলালাপ এবং বিস্তর বকাবকি শেষ হলে পর অমোঘ স্নান খাওয়া সেরে ঘুমিয়ে বিশ্রাম নিয়ে নিল খানিক। শেষ যুদ্ধের শুরু বলে কথা। বিকেলে সকলে অমোঘকে বলল যে তার অবর্তমানে আরো কি কি ভীতিজনক অভিজ্ঞতা প্রত্যেকের হয়েছে। অপরাজিতাকে নিয়ে এসে ওদের বাড়ির একটি ঘরেই বন্ধ করে রাখা হয়েছিল। প্রতিদিনই রাতে শোনা যেত অপার্থিব কুৎসিত সব হুঙ্কার। সবার মুখেই যেন প্রাণ ভয় স্পষ্ট বর্তমান। কেউ কেউ বাড়ি ছেড়ে অন্যত্র জ্ঞাতির বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে। আর সব থেকে বেশি করে এই নিয়ে সরব হলেন তারই জ্যাঠা বিপিন বাবু। বললেন, ওই মেয়ে আসার পর থেকে যত অনার সৃষ্টি শুরু হয়েছে অমু, ও তোর জন্য অশুভ। অমোঘ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল জ্যাঠামশাইয়ের দিকে। দেখ কি করবি, এইভাবে তো হয় না রে। ওর বাবাকে বলেছিলাম আমি। অপরাজিতার মাও হাসপাতালে ভর্তি হয়েছেন প্রচন্ড অসুস্থতার জন্য। অপরাজিতাকে এই বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়নি, কারণ ওর অবস্থাও শোচনীয়। কিন্তু আর কতদিন এই ঝামেলা পোয়াবে বলতে পারিস তোর বাড়ির লোক? অমোঘ ওর বাবা মার দিকেও তাকালো। তারাও নিশ্চুপ। অমোঘ বুঝতে পারল যে যতই ভদ্রতার খাতিরে মেয়েটাকে বাড়িতে আশ্রয় দিক না কেন, সবাই ওকে নিয়ে বেশ বিরক্ত, এমনকি ওর নিজের বাবা মা পর্যন্ত। আর এই অশুভ শব্দটা সব থেকে বেশিবার যিনি ব্যবহার করলেন, তিনি হলেন ওর নিজের জেঠু বিপিন বাবু। কিছুই বলল না অমোঘ। সব শুনে আরো প্রতিজ্ঞাবদ্ধ হলো যে আজই এর শেষ দেখে ছাড়বে। ওর মন আজ ভীতিমুক্ত, আশায় উদ্দীপ্ত। আর কোনো অশুভ আর তাকে ছুঁতে পারবে না, তা সে খুব ভালো করেই জানে। সে যে যাই বলুক। অবশেষে ব্যাগ থেকে অমোঘ বার করলো ঘটিটা, গঙ্গা জল ভরে নিয়ে এলো সেটাতে, আর অপেক্ষা করতে লাগলো রাত্রিকালে। রাত বাড়তেই আস্তে আস্তে অমোঘ এগিয়ে গেল অপরাজিতাকে বন্ধ করে রাখা ঘরের দিকে।
বাড়ির লোকেদের বলে দিল যেন তফাতে যে যার ঘরে থাকে। বাইরের তালা খুলে ভেতরে ঢুকে আলো জ্বালালো অমুক। ইস, কি চেহারা হয়েছে তার অপুর! চোখ কটুরাগত, বেশভূষার অপরিচ্ছন্ন জীর্ণ দশা, বিছানায় মৃতপ্রায় অবস্থায় শায়িত। রাত তখন প্রায় 11টা বাজে। বিছানার পাশেই টেবিলের ওপর গঙ্গাজল ভর্তি ঘটিটা রাখল সে। তারপর অপরাজিতার কাছে গিয়ে ওর মাথায় হাত রাখলো অমুক। ধীর কণ্ঠে অমুক জিজ্ঞেস করলো, অপু, অপু তুমি ভালো আছো? ইস, একেবারে শুকিয়ে গেছে মুখটা। অপু কিছু খাবে? দেখো আমি এসেছি। অমুক, অপু! কি অবস্থা হয়েছে মেয়েটার! না, এইভাবে চলতে দেওয়া যায় না অপু। আমি তোমাকে এই বিপদের হাত থেকে বাঁচাবই, যেভাবেই হোক। তোমাকে আমি এভাবে মরতে দিতে পারি না। আমি তোমাকে বড্ড ভালোবাসি অপু। সেই ভালোবাসার দিব্যি তোমাকে আমি বাঁচাবই, যেভাবেই হোক বাঁচাবো। উত্তরে মেয়েটি শুধু গোঁ গোঁ করে শব্দ করল। কোনো কথা বলার শক্তি বোধহয় আর নেই। অমুক ভাবল একটু জল খাওয়ানো যাক। এই ভেবে জলের বোতলটা যেই না নিতে গেল, সঙ্গে সঙ্গে দুটো ঠান্ডা অমানবিক শক্তিশালী হাত পেছন থেকে তার টুটিটা আঁকড়ে চেপে ধরল। চিৎকার করার অবকাশটুকু পাওয়ার আগেই অমুক বুঝতে পারল এই বজ্র আলিঙ্গন থেকে শীঘ্র মুক্তি না পেলে তার প্রাণ সংশয় নিকট। কিন্তু ততক্ষণে একটা ভারী আকৃতি তার পিঠের উপর চড়াও হয়ে উন্মত্ত তাণ্ডব শুরু করেছে। অমুক প্রাণ পড়ে ছেড়ে ফেলার চেষ্টা করতে করতে হাত বাড়ালো ঘটিটার দিকে। পরক্ষণেই কি অপরাজিতার মাথাটা সাপের মতো বেঁকে তার পেছন থেকে উল্টো হয়ে অমোঘের মুখের সামনে উপস্থিত। এটা কি? যেন তার গর্দান বা মানবিক মেরুদণ্ড অনুপস্থিত। তার পৈশাচিক রূপ অবর্ণনীয়। চোখের মনি এক ধূর্ত সরীসৃপের। তীক্ষ্ণ সদন্ত শাড়ির সাথে একটা কালো ডোরাকাটা জিভ লকলকে হয়ে বেরিয়ে এসে আস্তে আস্তে করে অমুকের গালটা লেহন করল। ও কে ও? এই কি তার অপরাজিতা, তার আদরের অপু? না 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 না, এ হতেই পারে না। পাগলের মতো ধস্তাধস্তি করতে করতে কোনো ক্রমে দৈব বলে হাত ঠেকলো ঘটিটা, আর মুহূর্তে সেটা উল্টে দিল অমুক। গঙ্গাজল ছড়িয়ে পড়লো চারিদিকে, আর অস্ফুট স্বরে অমুক কুকিয়ে উঠলো, বাঁচান আচার্যজি! দুম করে ঘরের সব আলো নিমেষে নিভে গেল, আর সেই গঙ্গা জল রূপান্তরিত হলো দাবানলে। মেঘ গর্জনের মতো কণ্ঠস্বরে ঘরের মধ্যে ধ্বনিত হলো এক প্রাচীন আবাহন মন্ত্র। ওম ঐং হ্রিং ক্রিং চামুণ্ডায় বিচ্চে। ওম হ্রিং লিং ক্রিং অখণ্ডচণ্ডা আবির্ভূস্তু ভবা। ওম অখণ্ড ব্রহ্মাণ্ড ত্রাহি মে পাশুপতয়ে নমঃ। ত্রাহি মম ত্রাহি মম ত্রাহি মম। ওম হ্রিং ক্রিং চামুণ্ডায় বিচ্ছে। ওম হ্রিং লিং ক্রিং অখণ্ডচণ্ডা আবির্ভাবস্তু ভবা। ওম অখণ্ড ব্রহ্মাণ্ড ত্রাহি মে পাশুপতয়ে নমঃ। ত্রাহি মম ত্রাহি মম ত্রাহি মম ত্রাহি মম। আকস্মিক এই ঘটনাচক্রে হিংস্র দানবটা অমুককে ছেড়ে একটু দূরে লাফিয়ে গিয়ে বসলো, আর অমুক কোনো মতে হামাগুড়ি দিয়ে ঘরের এক কোণে গিয়ে আশ্রয় নিল।
ঘরে তখনও মন্ত্রের মৃদুমন্দ ধ্বনি বিরাজমান। এবার এবার আগুনের দিকে তাকিয়ে অবাক হয়ে সে দেখতে লাগলো সেই গঙ্গা জলের আগুন ক্রমশ অবয়ব ধারণ করছে। দেখতে দেখতে তা পরিণত হলো এক মানুষের রূপে, আর ঘরে দেখা দিল এক সুনীল আভাময় দীপ্তি। সেই নীল চক্ষুধারী সৌম্যকান্তি দেব পুরুষ স্বয়ং প্রকট হলেন। পর মুহূর্তেই গড় গড় শব্দে জান্তব গর্জন, আর অপরাজিতা রূপী সেই পিশাচ এক লাফ দিল নাগাগ্নির দিকে, কিন্তু তাকে ছুঁতেও পারল না, ছিটকে পড়ে গেল। নাগাগ্নির বজ্র কঠিন দৃষ্টি, ডান হাত বাড়ানো এক অদ্ভুত ভঙ্গিতে, আর তার শরীরের চারিদিকে ঘিরে রয়েছে এক জ্বলন্ত অগ্নিবলয়। চিৎকার করে উঠল সেই জন্তু, অপরাজিতার মতন অবিকল কিন্তু বিকৃত কুটিল কণ্ঠস্বর। অনন্তকাল ধরে তোর অনিষ্ট করে চলেছিস পাপী অসি। তোর আর আমার সংঘাত যে সেই প্রাচীন কাল হতে, এতবার পরাস্ত হয়েও তোর এত আস্ফালন। এবার তোর বিনাশ অনিবার্য, সমূলে বিনাশ হবে তোর, যেন আর কোনো পাপিষ্ট কোনদিন উপাচাণ্ডা করতে পারে তোর। ওম ह्रीं ह्रीं क्लीं चामुण्डायै विच्चे। ॐ ह्रीं क्लीं क्लीं अखण्डचण्डा आविर्भावस्तु भव। ॐ अखण्डो भ्रुमण्डो त्राहि मे पाशुपतये नमः। খলখল করে আরেকবার উন্মাদের মতো হাসলো সেই পিশাচি। তারপর দুই হাত জড়ো করে নিয়ে এলো নিজের মুখের কাছে, বলতে শুরু করলো অদ্ভুত পাশবিক কয়েকটি শব্দ। আর তার দুই হাতের তালুর মাঝে তৈরি হতে লাগলো জমাট কালো অন্ধকারের ঘূর্ণাবর্ত, যা থেকে গাঢ় বেগুনি রঙের ছোট ছোট বিদ্যুৎ খেলতে শুরু করলো। নাগাগ্নিও তৎক্ষণাৎ প্রস্তুত যেন। পলকে তার হাতে দেখা গেল যেন আকাশের বজ্র দিয়ে নির্মিত এক অগ্নিশিখার কলা। নমঃ ব্রহ্মণে তমসাধি বচ্চং তমামি সৎ। নমঃ ব্রহ্মণে তমসাধি। বলতে বলতেই দুজনেই দুজনের দিকে অস্ত্র নিক্ষেপ করলো, আর তার সংঘর্ষে এই ঘর হয়ে দাঁড়ালো ও রণক্ষেত্র। চারিদিক ভরে যেতে লাগলো এক কুৎসিত গন্ধে, সঙ্গে দেখা দিল ঠান্ডা কনকনে হিমেল হাওয়া। আর হঠাৎ অদৃশ্য হলো সেই পিশাচ মূর্তি। পর মুহূর্তেই কোথা থেকে উড়ে এলো হিংস্র এক ঝাঁক বাদুড়। জমাট একটা নিকষ কালো শরীর, যেন শুধু বাদুড় দিয়ে তৈরি। তাদের চোখগুলো অন্ধকারে অগুন্তি লাল বাতির মতন জ্বলছে। এক অপার্থিব ক্রুদ্ধ মিলিত হুঙ্কার দিয়ে সেই বাদুড়ের দল ধেয়ে এলো অমোঘের দিকে। কিছু বোঝার আগেই অমোঘের সামনে মুহূর্তে ছিটকে এলেন নাগাগ্নি। চোয়াল কঠিন অবস্থায় ডান হাতের তালু সামনে প্রসারিত। হালকা একটা সবুজ আভা তাদের দুজনকে ঢেকে রইল, আর অনবরত তার উপর আছড়ে পড়তে লাগলো শয়ে শয়ে বাদুড়ের ঝাঁক। নিষ্ফল আক্রোশে তাদের চিৎকার স্পষ্ট। সেই ভয়ানক আওয়াজে অমোঘের বুদ্ধি শুদ্ধি ক্রমশ লুপ্ত হতে শুরু করলো। বটে রে, আমার সাথে পারবি না বলে নির্দোষের দিকে তোর চোখ
এত বড় স্পর্ধা? নমো ব্রহ্মণ্যেয় তমসাদি বচ্চম তমামি সৎ ওম ব্রহ্ম কুণ্ডলাদি অধিষ্ঠাত্তিজ্জং অবায়নায় তৎসৎ অধিভীষণায় চণ্ড ওম ব্রহ্ম কুণ্ডলাদি অধিষ্ঠাত্তিজ্জং অবায়নায় তৎসৎ অধিভীষণায় চণ্ড 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 চণ্ড। ঘর ফেটে পড়তে লাগলো নাগাগ্নির চিৎকারে। সাথে সাথে মাটিতে জ্বলে উঠল এক অতি ভীষণ লাল আগুন, যার ভেতর থেকে উত্থান করলো এক অতিকায় পেশিবহুল আসরিক মূর্তি। সারা শরীর উজ্জ্বল রক্তিম, পরনে কি আছে তা ঠিক বোঝা যায় না। তার চোখ ও চুল সেই লাল অগ্নি নির্মিত। তার নিঃশ্বাসের সঙ্গে বেরোচ্ছে তপ্ত অগ্নিহলকা। এক হাতে যেন লাফা গঠিত একটা খড়গ, আর এক হাতে রক্তক্ষরণরত জ্বলন্ত একটা ঢাল। তার শরীরে তেজের ছটায় অমোঘের মনে হলো সে যেন কোনো জীবন্ত আগ্নেয়গিরিতে ঝাঁপ দিয়েছে। বাদুড়ের গোষ্ঠীর দিকে তাকিয়ে সেই মূর্তি এবার চরম আক্রোশে গগন ভেদী তীব্র গর্জন করে যুদ্ধের আহ্বান ঘোষণা করলো। বাদুড়ের দল এবার সমবেত হয়ে দাঁড়ালো একটা অবয়ব হয়ে। পিছনে দুটো অবিকল বাদুড়ের ডানা দেখা দিল। এক প্রচন্ড চিৎকার করে সেটি ধাবমান হলো অগ্নিমূর্তির দিকে, ঝাঁপিয়ে পড়লো প্রবল বেগে। জীবন্ত ক্ষুধার্ত একটা ছায়া আর গনগনে আগুন, এই দুইয়ের ভীষণ এক কোলাহল শুরু হলো। কিছুক্ষণ এই ধ্বংসলীলা চলার পর এক লাফে অগ্নিযোদ্ধা পিছিয়ে এক নিমেষে খড়গ শূন্যে উঠিয়ে ছাড়লো এক রক্ত জল করা নিনাদ। আর সাথে সাথে সবেগে ছায়াবাদুরগুলির দিকে তাক করে নামালো তার জ্বলন্ত খড়গ। বিশাল এক লাভার বলয় সেই খড়গ থেকে পুঞ্জীভূত হয়ে আছড়ে পড়ল বাদুড়ের ঝাঁকের উপর। সব বাদুড় বিরাট চিৎকার করে সেই আগুনে ভস্ম হয়ে যেতে লাগলো। মাটিতে পড়ে রইল সেই বিকৃত অপরাজিতা রূপী পিশাচ। অমুক এবার বিস্ময়ে নাগাগ্নির দিকে চেয়ে দেখল যে তিনি এগিয়ে যাচ্ছেন অপরাজিতার দিকে। তার চোয়াল কঠিন, চোখের দৃষ্টি স্থির, নীলাভ আভা জ্বলন্ত হয়ে উঠেছে। অদ্ভুত এক নৃত্য ভঙ্গিমায় দুই হাতের বাজু বাম দিকে প্রসারিত করলেন এবং বাম পা ঈষৎ ঘুরিয়ে ডান দিকে নিয়ে এলেন। অমোঘে শুধু মনে এলো মায়ের ঠাকুরের সিংহাসনে রাখা নটরাজের কথা। নাগাগ্নি উচ্চারণ করলেন, ওম সৃষ্টি বিনাশায় তিলোকভক্ষ অগ্নিবাণায় অনন্ত অধিপতয়ে নমঃ। ওম সৃষ্টি বিনাশায় তিলোকভক্ষ অগ্নিবাণায় অনন্ত অধিপতয়ে নমঃ। ঘরের সব বায়ু যেন বিলুপ্ত হলো, সময় থেমে গেল, আর নাগাগ্নির হাতে দেখা দিল এক কমণ্ডল। তার থেকে কোনো মন্ত্রপুত জল নিয়ে ছুঁড়ে মারলেন অপরাজিতা রূপী সেই নরকের জীবের উদ্দেশ্যে। বিশাল চিৎকার করে উঠল সেটা। এক কালো অপচ্ছায়া মুহূর্তে অপরাজিতার দেহ ত্যাগ করে বাতাসে মিলিয়ে গেল। তারপরই সব শান্ত। কোথায় সেই জন্তু? কোথায় সেই সন্ন্যাসী? কেউ তো কোথাও নেই। শুধু ভাঙা আসবাবপত্র আর ফাটা দেওয়ালের ঘরে অপরাজিতা একপাশে মূর্ছিত, আর অমুক অসাড় হয়ে বসে আছে আর এক কোণে। পরদিন বেলা বাড়তেই অপরাজিতা অনেকটা সুস্থ হয়ে উঠল। বাড়ির সকলে অনেকটাই হাঁক ছেড়ে বাঁচল।
বাপ্পা মামা সকাল থেকেই অমোঘের কাছে বসে। ওদের দুজনকে কথা বলতে দেখে তিনিও যেন একটু শান্তি পেলেন। সবে ওরা একটু ধাতস্থ হয়েছে, ঠিক তখনই দুঃসংবাদটা এলো। অমোঘের জ্যাঠা নাকি হার্ট অ্যাটাকে মারা গেছেন কাল রাতেই, ডাক্তার তাই বলছেন। আর অদ্ভুতভাবে ওর মৃতদেহের পাশে পাওয়া গেছে রহস্যময় সমস্ত জিনিস। একটা মরার মাথার খুলি, অসংখ্য মোমবাতি এবং একটা ছবি। ছবিটা অপরাজিতার, তাতে বিঁধে রয়েছে একটা রক্তাক্ত ছুরি। সবটা শুনে শিরদাঁড়া বেয়ে একটা হিমস্রোত বয়ে গেল। মনে পড়ে গেল নাগাগ্নি আচার্যের সেই শেষ কথাগুলো। আর মনে রাখিস, আসল শত্রু লুকিয়ে নিজের ঘরে। পিশাচ তো নিমিত্ত মাত্র। তাহলে তাহলে কি বিপিন জেঠুই? অমোঘ আর অপরাজিতা তাকিয়ে থাকে একে অপরের দিকে। দুজনেই স্তব্ধ, হতভম্ব। দুজনে দুজনের হাতে হাত রাখে, মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হয় তারা। ঝড় ঝাপটা এই সবই তো জীবনের অঙ্গ। একসাথে এসবের মোকাবিলা করাই তো পরম ধর্ম। ক্লান্ত শ্রান্ত অপরাজিতা মাথাটা এলিয়ে দেয় ওর সব থেকে নিরাপদ আশ্রয়ের দিকে। প্রবল অনুরাগে অমোঘ ওকে কাছে বুকে টেনে নেয়। অমোঘ আর অপরাজিতার বিয়ে হয় মাস তিনেক পরেই। মহা ধুমধাম করে অনুষ্ঠান হলো। বিয়ের কয়েকদিন পরেই ওরা ঠিক করে, এত কিছু ঘটে গেছে যখন, একবার অন্তত কেদারনাথে গিয়ে পুজো ওরা দেবেই। আর সেই সাথে নাগাগ্নি আচার্যর সাথে যদি দেখা করা যায়। ওরা যখন হাওড়া থেকে ট্রেন ধরছে হরিদ্বারের উদ্দেশ্যে, এদিকে একটা পুলিশের গাড়ি এসে দাঁড়ালো বিপিন বাবুর শ্বশুর বাড়ির সামনে। গড়িয়ার কাছে দোতলা বাড়িটা লোকে লোকারণ্য। একটা দুর্ঘটনা ঘটে গেছে আজ এখানে। সবাই ইতিউতি দেখছে। পাড়ার লোক, বিপিনবাবুর পরিবার, এমনকি দাদার বিশ্বাসঘাতকতা ভুলে সনাতন বাবু আজ এসেছেন। অমুকদের আর জানানো হয়নি এই বিশ্রী সংবাদটা। আজ সকালেই সমাদৃতা সিলিং ফ্যান থেকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। পাশ থেকে একটা সুইসাইড নোটও পাওয়া গেছে, তাতে লেখা, আমার মৃত্যুর জন্য দায়ী আমার লোভ আর ওই নোংরা বাসনা। হে ঈশ্বর, আপনি সবাইকে ভালো রাখুন, ভালো রাখুন ঈশ্বর, সবাইকে ভালো রাখুন। কেমন লাগলো আজকের গল্প? নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করুন। আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই করবেন। আর সেই সাথে পাশের বেল আইকনটিকে প্রেস করে নতুন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য তৈরি থাকুন। আমাদের টিম গল্পগুজব ইউটিউব চ্যানেলের লিঙ্ক ও অন্যান্য ডিটেলস নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। খুব শীঘ্রই আমরা আরও একটি নতুন গল্প নিয়ে ফিরে আসছি। ততক্ষণের জন্য স্টে টিউনড।